হ্যালো মাই ডিয়ার ছাত্রছাত্রীরা, কেমন আছো? সবাই ভালো থেকো। চলো 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 চলো, বসে পড়ো বসে পড়ো। চলো আরম্ভ করি। কী গো, স্টার্ট করি? আবার টিভি বন্ধ করে দাও সব টিভি বন্ধ করে দাও। যেখানে যা কিছু করছো বন্ধ করে দাও, খাতা পেনটা নিয়ে এসো। চলো বসি চলো চলো স্টার্ট করা যাক। আজকে আমরা যে নতুন ক্লাস একটা স্টার্ট করব। কোন সাবজেক্টের? ভৌত বিজ্ঞান বা আমরা বলতে পারি ফিজিক্যাল সায়েন্স। ওকে, আচ্ছা, জানি তোমাদের খুব ইন্টারেস্ট এই সাবজেক্টটা সম্বন্ধে এবং খুব সোজা, খুব মজা, তাই না? হ্যাঁ, তো সেই ভৌত বিজ্ঞানের মধ্যে একটা চ্যাপ্টার আছে আমাদের, যোজ্যতা ও রাসায়নিক বন্ধন। ঠিক আছে, যোজ্যতাকে ইংরেজিতে বলা হয় ভ্যালেন্সি, অ্যান্ড রাসায়নিক বন্ধনকে বলা হয় কেমিক্যাল বন্ড। কি বলা হয়? কেমিক্যাল বন্ড। আচ্ছা, প্রথম কথা আমরা এই যোজ্যতা সম্বন্ধে আজকে জানব, যোজ্যতা জিনিসটা কি। তারপরে রাসায়নিক বন্ধন সম্বন্ধে জানব। মানে রাসায়নিক বন্ধন কখন হয়? যখন যৌগ তৈরি হয়। ওকে, যৌগ যখন তৈরি হয় তখন রাসায়নিক বন্ধন গঠন করে। মৌলগুলি পরস্পরের সঙ্গে রাসায়নিক বন্ধন দ্বারা যুক্ত হয়ে যৌগ গঠন করে। এখন সে রাসায়নিক বন্ধন ব্যাপারটা কি, সব একটা একটা করে আসছি, চিন্তা করার কোনো দরকার নেই, শুধু মন দিয়ে শোনো। গল্প করছি তো, আমরা পড়ছি নাকি আজকে, জিনিসটা শুনবো, আমরা গল্প করছি, গল্প শুনি আমরা। গল্প শুনতে ভালো লাগে, হ্যাঁ, তাহলে গল্প শুনি চলো। তাহলে সেক্ষেত্রে এই যৌগের মধ্যে রাসায়নিক বন্ধন দুভাবে থাকতে পারে। একটা হচ্ছে কি না, তড়িৎযোজী বন্ধন, আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে, তড়িৎযোজী বন্ধনের আর একটা নাম হচ্ছে আয়নীয় বন্ধন। একই ব্যাপার, আয়নীয় বন্ধন। ঠিক আছে, বা আয়নিক বন্ড বলা হচ্ছে, বা ইলেকট্রোভ্যালেন্ট বলা হচ্ছে। ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। আর এটাকে বলা হয় কোভ্যালেন্ট। কথাটা বোঝা যাচ্ছে? আপাতত ক্লাসিফিক বিভাগটা জেনে রাখো, পরে আমি ডিটেলসে সব আসছি। তাহলে এইটুকু আমাদের পড়া আছে, বুঝতে পারছো? একটুখানি জিনিস। ঠিক আছে, ভেরি গুড। তো প্রথম কথা বলি, এই যোজ্যতা জিনিসটা কি। আচ্ছা, এই তড়িৎযোজী এবং সমযোজী জানার আগেও যেটা জানতে হবে আমার দিকে, আগে জানতেই হবে। যদি না জানি তাহলে কিন্তু এই দুটো বুঝতে পারবো না। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি জানতে হবে আমাকে? আগে জানতে হবে কোনো মৌলের পরমাণুর ইলেকট্রন বিন্যাস। ওকে, তো স্যার আমরা তো এই ইলেকট্রন বিন্যাস পড়েছি। হ্যাঁ, পড়ে এসছো তো, তোমরা তো জানো। কিন্তু যারা জানে না তাদের জন্য একবার বলে নেওয়া উচিত কিনা বলো? প্রত্যেকেরই জানা উচিত, না জানলে তো এটা বোঝাই যাবে না। তড়িৎযোজী বা আয়নীয় এবং সমযোজী এই ব্যাপারটা কি আমরা জানবো। ওকে, চলো লেট স্টার্ট। চলো, ঘোরাফেরা বন্ধ করো, আড্ডা মারা বন্ধ করো, শুনো মন দিয়ে শোনো। চলো, বলছি যোজ্যতা জিনিসটা কি। যোজ্যতা কথাটার মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। স্যার, যুক্ত হওয়ার ক্ষমতা মানে কি? যুক্ত হওয়ার ক্ষমতা মানে একজন অপর কজনের সঙ্গে যুক্ত হতে পারে। শুধু একজনের সঙ্গে যুক্ত হতে পারে, নাকি দুজনের সঙ্গে যুক্ত হতে পারে, নাকি তিনজনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে তার যোজ্যতা। একদম সোজা ভাষায় বুঝি আগে কিভাবে পাওয়া যায়। আবার বলছি, মাথা থেকে নামাও না, ওসব টেনশন নামাও, কী করে হবে সেটা পরের ব্যাপার। আগে এটা বোঝো। ধরো তোমাকে আমি যদি বলি তোমার
কি বলো বন্ধু, তোমার কি বলো বন্ধুর সঙ্গে, ঠিক আছে, লড়াই হচ্ছে, লড়াই না না একদম করবে না কিন্তু, আমি জাস্ট মজা করার জন্য বলছি। তাহলে তোমার এমন ক্ষমতা পরাজিত করতে পারো, তাহলে তোমার যোগ্যতা আমি 1 বলতে পারি। ওকে, আচ্ছা তুমি একাই দুজনকে, ঠিক আছে, হারিয়ে দিতে পারো, তাহলে তোমার যোগ্যতা 2 বলতে পারি। আচ্ছা তুমি 3 জনকেই একসঙ্গে হারিয়ে দিতে পারো, তাহলে তোমার যোগ্যতা 3 বলতে পারি। স্যার স্যার কী ব্যাপার, সিনেমার নায়কগুলো তারা তো একসঙ্গে অনেকগুলোকে হারিয়ে দেয়, তাহলে হ্যাঁ যতগুলোকে হারে ততগুলো তার যোগ্যতা। আচ্ছা মজা করলাম, হ্যাঁ, জাস্ট কনসেপ্টটা বুঝতে পেরেছো? তাহলে যুক্ত হওয়ার ক্ষমতা মানে বুঝতে পেরেছো? যুক্ত হওয়ার ক্ষমতা মানে হচ্ছে একজন অপর কজনের সঙ্গে যুক্ত হতে পারে, সেটাই হচ্ছে তার যুক্ত হওয়ার ক্ষমতা বা যোগ্যতা। ওকে, ভেরি গুড। তো মৌলদের মানে যোগ্যতা, মৌলদের যোগ্যতা ব্যাপারটা কি, কিভাবে বুঝবো? তো কোনো মৌলের পরমাণু মানে আমরা জানি তার এটা কেন্দ্রক, যেখানে নিউট্রন এবং প্রোটন থাকে, তাকে ঘিরে কি থাকে, বিভিন্ন কক্ষপথে, বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে কি থাকে, ইলেকট্রন থাকে, তাই তো, ইলেকট্রন থাকে, তাই তো, ইলেকট্রনগুলো থাকে, এরকম থাকে। ওকে, তো বলছে সর্ববহিস্থ কক্ষপথে উপস্থিত ইলেকট্রন সংখ্যা। তাহলে যোজ্যতা কথাটার মানে হচ্ছে ভ্যালেন্সি, কথাটার মানে হচ্ছে যুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে এবার সেটা কিভাবে পরমাণুর ক্ষেত্রে কিভাবে নির্দেশ করে? পরমাণুর ক্ষেত্রে বলি, পরমাণুর ক্ষেত্রে হচ্ছে যেটা বললাম আমি, ভালো করে মনে রাখো, যে সর্ববহিস্থ কক্ষপথের, এটা সর্ববহিস্থ কক্ষপথ, এখানে আমি ধরে নিই যে 3 নম্বর কক্ষপথটা সর্ববহিস্থ কক্ষপথ, তাহলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যাই হচ্ছে কি, ওর যোজ্যতা। ঠিক আছে, তাহলে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা হলো ওদের যোজ্যতা। ওকে, হ্যাঁ স্যার বুঝেছি, ভেরি গুড। তাহলে যদি বুঝতে পারো, তাহলে জিনিসটা এইখানে বলো তো যোজ্যতা কত তাহলে? স্যার এর তো সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টো, তার মানে এর যোজ্যতা 2। হ্যাঁ ঠিক, সর্ববহিস্থ কক্ষপথে যদি কারো একটা ইলেকট্রন থাকে তাহলে তার যোজ্যতা 1, তাও ঠিক, ভেরি গুড। কিন্তু এক্ষেত্রে বলে রাখি, সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি 8 হয়, 8, কারণ কি, এখন কারণ জানতে চেও না, আমি পরে সব কারণ বলবো, ঠিক আছে, আমি পরে সব কারণ তোমার দিকে বলবো, টেনশন নেওয়ার দরকার নেই। এটা বুঝো, যদি সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা 8 হয়, তবে তার যোজ্যতা বলা হয় 0। কত? 0। কত বলা হয়, বলো বলো বলো, 0। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার যদি কারো 7টা ইলেকট্রন থাকে, না, সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, 1 থেকে 3 পর্যন্ত, 4 পর্যন্ত আমি বলতে পারবো, 5 থেকে 5, 6, 7 এদের ক্ষেত্রে একটা জিনিস বলো, যাদের 1 আছে, 2 আছে, 3 আছে, তাদের ক্ষেত্রে এটা দিয়ে দেয়া সুবিধা নাকি নিয়ে নেওয়া, মানে সর্ববহিস্থ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা প্রত্যেকেই 8 করতে চায়, কত করতে চায়? 8। কারণ আমি পরে আসছি। এখন ভাবো, যার কাছে একটা আছে বা 2টো আছে বা 3টে আছে, এদের ক্ষেত্রে সুবিধা কি? সুবিধাটা হচ্ছে এদের ছেড়ে দেওয়া, ঠিক আছে। কিন্তু এদের ক্ষেত্রে কি খবর, যারা 5টা আছে, 6টা আছে কিংবা 7টা আছে, আচ্ছা, ছেড়ে দেওয়া বা নিয়ে নেওয়ার গল্প বলতে গেলে আবার একটা গল্প বলতে হয়। কি গল্প না, ভেবে দেখো, যার কাছে একটা আছে, এরা কিন্তু ওই তোমার মতো ফিকে ফেলে দিলে এরকম ফিকে ফেলে দিল রাস্তায়, এটা কিন্তু নয়। এদেরকে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি ছাড়তেই হয় তাহলে কাউকে খুঁজে, যার প্রয়োজন আছে, তোমার একটা জামা বেশি হয়েছে, তাহলে তুমি রাস্তায় ফেলে দিলে, দরকার নেই আমার, না, এটা চলবে না।
তাহলে যার প্রয়োজন আছে একটা তাকে খুঁজে তুমি দিয়ে দাও, যার দুটো প্রয়োজন আছে তাকে তুমি খুঁজে দুটো দিয়ে দাও, যার তিনটের প্রয়োজন আছে তাকে খুঁজে তুমি তিনটে দিয়ে দাও, কোনো সমস্যা নেই। বা যার প্রয়োজন আছে, দেখো 5টা যদি থাকে তার তিনটের প্রয়োজন আছে, তাহলে তাকে তুমি যার 3 আছে 3টে আছে সে দিতেই পারে, ঠিক আছে। কিন্তু যার দুটো আছে 6টা আছে তাকে দিতেই পারে, হ্যাঁ কি না। যার একটা আছে, যার 7টা আছে তাকে দিতেই পারে। মানে যাদের 5, 6, 7 আছে তারা কী করে নেওয়া পছন্দ করে, কি বললাম, নেওয়া পছন্দ করে। কারণটা কি? কারণ সবাই চায় তার সর্ববহিস্থ কক্ষপথে 8টা করে ইলেকট্রন থাক। তাহলে 8টা করে যদি ইলেকট্রন রাখতেই হয় তাহলে সেক্ষেত্রে যাদের একটা আছে, যাদের দুটো আছে, যাদের তিনটে আছে তারা ছাড়ার চেষ্টা করবে। আর যাদের 5টা আছে, 6টা আছে, 7টা আছে তারা নেওয়ার চেষ্টা করবে। কারণ তো নেওয়াটা সহজ না। 5 জনকে খুঁজে দেওয়ার বদলে 3 জনের কাছ থেকে কি নেওয়াটা সহজ নয়? কি মনে হয় তোমার? 6টা কাউকে দেবো, খুঁজে খুঁজে 6 জনকে খুঁজতে হবে। তার থেকে আমি এমন কাউকে খুঁজবো যার কাছে দুটো আছে বা একটা করে আছে, 2 জনকে খুঁজলাম, তাদের কাছ থেকে নিয়ে নিলাম। তাহলে সেটা কি সুবিধাজনক নয়? বা এদের ক্ষেত্রে ভাবো যে আমি যদি 6টা দুটো আছে তাহলে 6টা নিতে হবে, তাহলে আমি যদি 6টা দুটো আছে তাহলে 6টা নিতে হবে, তাহলে আমি 6 জনকে খুঁজতে হবে, তার বদলে কি দুটো ছেড়ে দেবো, এটা সুবিধাজনক নয়? তাহলে কেন হয় কারণটা বোঝা গেছে। তাহলে সেক্ষেত্রে যুক্ত হওয়ার ক্ষমতা মানে যোজ্যতা, আর যোজ্যতা মানে হচ্ছে সর্ববহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। এবং সেক্ষেত্রে আমি একটা কথা বললাম যে যাদের সর্বসংখ্যা 8 তাদের ক্ষেত্রে হচ্ছে যোজ্যতা হয় 0, ঠিক আছে। তাহলে যাদের 1, 2, 3 তাদের তো যোজ্যতা 1, 2, 3, আর যাদের 5, 6, 7 তাদের কটা করে নিতে হবে সেটা হচ্ছে তাদের যোজ্যতা প্রকাশ করে। বোঝা গেছে? তাহলে এই যোজ্যতার সাহায্যেই কিন্তু মৌলগুলো কী হবে, পরস্পরের সঙ্গে যুক্ত হবে। মৌল যুক্ত হয়ে যৌগ গঠন করে। আমরা তো ক্লাস 7এই পড়েছি। যেমন ধরো আমি যদি বলি ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের সর্ববহিস্থ কক্ষপথে যোজ্যতা মানে ইলেকট্রন সংখ্যা 2, তাহলে আর ক্লোরিনের 1। তাহলে দেখো এখানে ক্যালসিয়াম 2 জনকে দিতে পারবে, তাহলে ক্লোরিনকে বলবে কি তোর আরেক ভাইকে ডাক। তাহলে ক্লোরিনকে এখান থেকে কী হলো, ক্লোরিনকে একটা করে দিয়ে দিল। তাহলে এদের মানে অ্যাকচুয়াল সর্ববহিস্থ কক্ষপথে 7টা আছে, তাই 7টা মানে এদের কটা, ঠিক আছে, ওই জন্য -1 বলা হয়, মানে 1 করে কম আছে। তাহলে সেক্ষেত্রে ক্লোরিনের হচ্ছে 1, তাহলে ক্যালসিয়ামের কাছে যেহেতু দুটো এক্সট্রা আছে +2 আর এদের কাছে একটা করে কম আছে, তাহলে কী হবে, এ দুটো 2 জনকে দিয়ে দেবে। তাহলে এরা 2 ভাই এলো, 2 জনে নিয়ে নিল একটা করে, তাহলে যোজ্যতা দ্বারা এরা যুক্ত হয়ে গেল। কি হলো, উৎপন্ন কি করলো, CaCl2। বোঝা গেছে? যৌগটা বোঝা গেছে? ওকে, ভেরি গুড। তাহলে আমরা এইখান পর্যন্ত এইখানে জানলাম যে যোজ্যতা ব্যাপারটা কি এবং যোজ্যতার দ্বারা কিভাবে যুক্ত হয়। এবার যেটা আমি বলতে চাইছি যে এর পরের যেটা আমরা জানব সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এই দুটো খুব 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 গুরুত্বপূর্ণ। এই দুটো যদি না জানি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ওই রাসায়নিক বন্ধন কিভাবে তৈরি হয় এটা কিন্তু আমাদের জানতে খুব সমস্যা হবে। তাই চলো এবার ইলেকট্রন বিন্যাসটা জেনে নিই। কী গো, ভালো লাগছে তো? বলো, একটু উত্তর দাও আমাকে। ভালো লাগছে তো বলো? আচ্ছা, হেভি ইন্টারেস্টিং না? হেভি ইন্টারেস্টিং, ভেরি গুড। চলো তাহলে সেক্ষেত্রে আমরা নতুন ইলেকট্রন বিন্যাসটা পড়ি। তাহলে পরমাণুর পরমাণুর ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, এখানে একটা গল্প আছে, গল্প বলবো, খুব সুন্দর। হ্যাঁ, তার আগে একটু জেনে নিই যে একটা পরমাণুর গঠন কেমন হয়। দেখো একটা পরমাণু মানে তার ভেতরে নিউক্লিয়াস। আচ্ছা, এর মধ্যে কি থাকে, নিউট্রন এবং প্রোটন জোটবদ্ধ অবস্থায় থাকে। আচ্ছা, এত ডিটেলসে এখন যাচ্ছি না। তাহলে সেক্ষেত্রে নিউট্রন আর প্রোটন জোটবদ্ধ অবস্থায় থাকে এবং তাকে ঘিরে
তাকে ঘিরে বিভিন্ন বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে থাকে কে কে করতে থাকে আবর্তন? ইলেকট্রন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে ঠিক আছে, তাহলে এখানে মোট কটা কক্ষপথ থাকে? মনে রাখবে একটা পরমাণুকে ঘিরে সর্বোচ্চ, এটা হচ্ছে আমার নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসকে ঘিরে সর্বোচ্চ 7টি, কটা? 7টি কক্ষপথ। 7টি কক্ষপথ, ইংরেজিতে বলা হয় অরবিট। ঠিক আছে, নামকরণ যেটা করা হয়েছে কে, এল, এম, এন, ও, পি, কিউ। তাহলে কে সমান 1 নম্বর কক্ষপথ, এল সমান 2 নম্বর কক্ষপথ, এম সমান 3 নম্বর কক্ষপথ, এন সমান 4 নম্বর কক্ষপথ, ও সমান 5 নম্বর কক্ষপথ, পি সমান 6 আর কিউ সমান 7 নম্বর কক্ষপথ। ওকে, এখন স্যার ইলেকট্রন তো থাকে আমরা জানি, কিন্তু ইলেকট্রন কোনটায় কটা থাকে? দেখো খুব সোজা জিনিসটা, মনে রাখবে যে কক্ষপথের ইলেকট্রন সংখ্যা, কক্ষপথের ইলেকট্রন সংখ্যা ঠিক আছে নির্ণয় করা হয় যে সূত্রের সাহায্যে, সেটা যে 2n²। কি বললাম? 2n²। কি বললাম? 2n²। হ্যাঁ, 2n²। সেই 2n², যেখানে n ইকুয়াল টু কক্ষপথের সংখ্যা। স্যার বোঝা গেল না। আচ্ছা দাঁড়াও, আমি বোঝাচ্ছি, বলছি কক্ষপথের সংখ্যা। আচ্ছা ভাবো তো কে কত নম্বর কক্ষপথ? স্যার 1 নম্বর বলেছিলেন। হ্যাঁ 1 নম্বর। তাহলে এতে কটা ইলেকট্রন থাকবে? তাহলে 2 ইন্টু কক্ষপথের সংখ্যা কত? 1 নম্বর কক্ষপথ। তাহলে 2 ইন্টু 1² মানে 2 গুণিত 1, 1 স্কোয়ার মানে 1 হয়, মানে 2টো। আচ্ছা তাহলে এলে কটা থাকবে? তাহলে 2 ইন্টু কত হবে বলো বলো? হ্যাঁ 2, তাহলে 2²। তাই 2 দুগুণে 4, তাহলে সেক্ষেত্রে এখানে হলো 8টি। এম কক্ষপথে কটা থাকবে? 2 ইন্টু 3² মানে 2 ইন্টু 9 ইকুয়াল টু 18। এন কক্ষপথে কটা থাকবে? 2 ইন্টু 4² ইকুয়াল টু 2 ইন্টু 16 ইকুয়াল টু 32। ও কক্ষপথে কটা থাকবে? 2 ইন্টু 5² 2 ইন্টু 25, 5² ইকুয়াল 25, 50। ওকে, এন কক্ষপথে হয়ে গেছে, ও হয়ে গেল। পি কক্ষপথে কটা থাকবে? 2 ইন্টু 6² দ্যাট মিনস 2 ইন্টু 36 ইকুয়াল টু 72। অ্যান্ড কিউ কক্ষপথে থাকবে কটা? 2 ইন্টু 7² ইকুয়াল টু 29 ইকুয়াল টু 98। ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড। না, কোনো ভেরি গুড নয়, এখনো পর্যন্ত এখানে শেষ হয়নি। মানে হচ্ছে এটা যে স্যার বেই তো করে দিলেন তো, হ্যাঁ ঠিকই তো, কিন্তু সমস্যা একটু আছে। কি না, 4 নম্বর কক্ষপথ মানে এন পর্যন্ত, মানে এইখান পর্যন্ত এরা 2n² ফর্মুলা মেনে চলে, কিন্তু 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বর কক্ষপথে ওরা 2n² ফর্মুলা মেনে চলে না। কথাটা বোঝাতে পেরেছি? তাহলে কি হয় এই সময় যেটা হয় সেটা হচ্ছে এরা ম্যাক্সিমাম 32, ম্যাক্সিমাম কথাটা মানে 1 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 2টো থাকতে পারে, 2 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 8টা থাকতে পারে, 3 নম্বর কক্ষপথে সর্বোচ্চ 18, 4 নম্বরে সর্বোচ্চ 32, আর 5, 6, 7 হচ্ছে সর্বোচ্চ 32, মানে 32-এর কম কত থাকবে না থাকবে সেটা পরে, কিন্তু 32-এর বেশি থাকতে পারবে না। প্রথম কক্ষপথে 2-এর বেশি থাকতে পারবে না, দ্বিতীয়তে 8-এর বেশি থাকতে পারবে না, তৃতীয়তে 18-এর বেশি থাকতে পারবে না, চতুর্থতে 32-এর বেশি থাকতে পারবে না,
আর পঞ্চম ষষ্ঠ সপ্তমে 32-এর বেশি নট পসিবল। ওকে, তার মানে এখান থেকে বোঝা হয়ে গেল 2, 8, 18 আর বাকি 4, 5, 6 সাথে ম্যাক্সিমাম 32 নাম্বারস অফ ইলেকট্রনস ক্যান বি প্রেজেন্ট। ওকে, ভেরি গুড। এবার কথাটা হচ্ছে তাহলে আমি তো তার ইলেকট্রন বিন্যাস এবার করেই ফেলবো। হ্যাঁ, কোনো ব্যাপার নেই তো, হয়েই যাবে, এক্ষুনি হয়ে যাবে, কোনো ব্যাপার নেই তো, হয়েই যাবে, এক্ষুনি হয়ে যাবে। কিন্তু শোনা, এখানে একটা গল্প আছে। কি গল্প? দেখো, প্রত্যেকটা হর অরবিট কুছ कहता है, ঠিক আছে, প্রত্যেকটা অরবিট, প্রত্যেকটা কক্ষপথ কিছু বলে, তাদের নিজস্ব কিছু কথা আছে। কি কথা? ধরো তোমার মতো, আমার গল্পটা আগে ভালো করে বোঝার চেষ্টা করো। তুমি ধরো কোনো একটা বিয়ে বাড়িতে গেছো। অনেকেই ভাবছো স্যার সেই গল্পটা? হ্যাঁ, সেই গল্পটাই। তুমি ধরো কোনো বিয়ে বাড়িতে গেছো। এখন সেই বিয়ে বাড়িতে ধরো তাদের সর্বোচ্চ তোমাকে ম্যাক্সিমাম 2টো করে মিষ্টি দেবে বলেছে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, কিন্তু তুমি জিদ ধরেছো আমাকে 32টাই দিতে হবে। 32টা, যদি 32টা দেয় তবেই আমি খাবো, নাহলে আমি খাবো না। এবার তোমাকে ওখানকার লোকজন এসে বোঝানোর চেষ্টা করছে, আর দাদা আমাদের তো লিমিটেড আছে, কিছু করার নেই। তুমি না, ঠিক আছে তাহলে আমি খাবো না। কিন্তু না খেলে তাদের অপমান। তাহলে কি হবে? তোমাকে 32টা জোগাড় করে দিতে হবে। রাত্রেবেলা দোকান টোকান বন্ধ, পাওয়া যাচ্ছে না, কী করা যাবে? দাদা দেখুন, আমি 31টা পর্যন্ত আপনাকে দিতে পারি, কিন্তু 32টা দিতে পারবো না। না না না, সম্ভব নয়, সম্ভব নয়, একদম সম্ভব নয়, 32টা আমাকে দিতে হবে। কথাটা বোঝার চেষ্টা করো, 32টাই লাগবে। আচ্ছা, কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল যে ওখানে যিনি মানে গৃহকর্ত্রী বা গৃহকর্তা, তিনি এসে তোমাকে বলছে যে বাবু একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে 31 পিস দিচ্ছি, 32 হবে না। আমি তো বলেছি আমার এক কথা 100 কথার সমান, ঠিক আছে, তাহলে সম্ভব নয় আমার ক্ষেত্রে। কিন্তু তুমি আবার খুব দয়ালু মানুষ, তোমার মনটাও খুব ভালো, সেক্ষেত্রে তুমি বলে আচ্ছা ঠিক আছে যখন নেই, সেক্ষেত্রে তুমি বলে আচ্ছা ঠিক আছে যখন নেই, তাহলে এক কাজ করুন, আপনি 8 পিস দিন আমাকে। 8 পিস কেন? তার কারণ আছে। 8 পিস হলে তোমার মোটামুটি মন সন্তুষ্টি হয়, পেট না ভরলেও মনটা সন্তুষ্টি হয়, ঠিক আছে? কিন্তু উনি বলে না না 8 পিস কেন, আমি আপনাকে 31 পিস দেবো। আমি বলছি না 8 পিস ছাড়া আমি খাবো না। আপনি হয় দিতে পারলে 32 পিস দিন, আমি 32 পিসই খাবো, না দিতে পারলে ছেড়ে দিন, আপনি আপনার রেখে দিন, আমাকে 8 পিস দিলেই আমি শান্ত। এইভাবে কথা বলতে 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 ওদিকে তো পথ চলছে, খাওয়া চলছে ওদিকে, ঠিক আছে, সেখানে তো অলরেডি খরচ হচ্ছে। হতে 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 দেখা গেল লাস্টলি যেটা হচ্ছে 3টে পড়ে আছে। এবার কি হবে? এবার তোমার কাছে গিয়ে বলছে বাবু 8টাও তো হচ্ছে না, কী করা যাবে? তখন তুমি কি করবে? নাপার জীবনে এবার না খেয়ে চলে আসবে, তাহলে তো পুরাটাই লস যাবে। এই দিয়ে দাও, ঠিক আছে? কথাটা বুঝতে পেরেছ? এবার এই ঘটনাটাকে, এই গল্পটাকে মেলাতে থাকো কোথায় না, এই আমাদের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। তাহলে প্রথম চাহিদা তার সর্বোচ্চ কক্ষপথে যত ধরে ততটা পর্যন্ত সে নিতে পারবে। তাহলে কারো যদি 2টো ধরে সে ম্যাক্সিমাম 2টো নিতে পারবে, কারো যদি 8টা ধরে ম্যাক্সিমাম 8টা নিতে পারবে, কারো যদি 18টা ধরে সে ম্যাক্সিমাম 18টা, আর যাদের 32টা ধরে তারা ম্যাক্সিমাম 32টা। কিন্তু যদি তাদের সর্বোচ্চ ক্ষমতা অনুযায়ী দিতে না পারো তাহলে তাদের 8টা। এবার এই 8-এর ঘটনাটা আসি, 8টা কেন চাইছে? 8টা কেন চাইছে? দেখবে কোনো নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌল মানে কারা? নিষ্ক্রিয় মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এই সমস্ত মৌলগুলোকে নিষ্ক্রিয় মৌল বলা হয়, ঠিক আছে? এদের যদি ইলেকট্রন বিন্যাস ভালো করে দেখো না, সেক্ষেত্রে দেখবে এদের সর্ববহিস্থ কক্ষপথে সবসময় 8টা করে ইলেকট্রন আছে, ব্যতিক্রম হিলিয়াম, ব্যতিক্রম হিলিয়াম, ঠিক আছে? হিলিয়াম ছাড়া বাকি যে কোনো নিষ্ক্রিয় মৌল নাও, তাদের সর্বোচ্চ 8টা করে ইলেকট্রন আছে। কোথায়? সর্ববহিস্থ কক্ষপথে। এখন সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন, তাহলে দেখা গেছে এরা নিষ্ক্রিয় কেন? এরা কারো সঙ্গে ঝামেলায় যায় না, কারোর সঙ্গে ঝগড়া করতে যায় না, চুপচাপ সাধু হয়ে বসে থাকে কেন? তার কারণ দেখা গেছে যে ওদের সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে। ও আচ্ছা, বুঝেছি।
তাহলে একটা সুপ্ত বাসনা আছে যে আমি যদি সাধু হতাম, হ্যাঁ কি না, তুমি যদি সাধু হতে তাহলে কি হতো। তাহলে এই সুপ্ত বাসনা নিয়ে কি করলো, ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমি যদি সেইভাবে যদি ওর যদি আমাকে আমার সর্বোচ্চ ক্ষমতা না দিতে পারে, তাহলে আমি ভেতরে সাধুর ড্রেসটা পরে রাখি, ওপরে আমার জ্যাকেট আছে, ভেতরে সাধু সেজে থাকি। যদি কোনো কারণে কাউকে আমার উপরের জ্যাকেটটা দান করে দিতে পারি, তাহলে সঙ্গে সঙ্গে আমি সাধু। বুঝতে পেরেছো? তাহলে বাইরে হয়তো দুটো আছে, মানে বাইরে 8, ধরো কোনো ক্ষেত্রে তার মানে সর্বোচ্চ ক্ষমতা যেটা 18টা দিতে পারলাম, তাহলে 8টা দিল, 8টার বদলে বাইরে দেখা গেলো দুটো রয়ে গেছে। তাহলে এই দুটোকে যদি ছেড়ে দিতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে ভেতরে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে না, তাই তো? তাহলে এর মতো ইলেকট্রন বিন্যাস লাভ করবে না, তাই তো? তাহলে নিষ্ক্রিয় মৌলের মতো ইলেকট্রন বিন্যাস লাভের আশায় এরা সর্ববহিস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন রাখতে চায়। কথাটা আশা করি বুঝতে পেরেছ। এবার যদি সে 8টাও না পায়, তখন কি হবে? তখন যটা থাকবে তটাই নেবে। ঠিক আছে, চলো একটু প্র্যাকটিক্যাল দেখে নিই, তাহলে সুবিধা হবে। যেমন ধরো আমি বলছি সোডিয়াম, তাহলে সোডিয়ামের মধ্যে প্রোটন সংখ্যা 11, পরমাণু ক্রমাঙ্ক, তার ইলেকট্রন সংখ্যাও 11। আমরা জানি যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তাহলে সেগুলোকে আমি যদি ভাঙি, তাহলে কী হবে? আমি কে, এল, এম, এন, ও, পি এরকম করে বলছি। তাহলে প্রথম কে কক্ষপথে দুটো দিয়ে দিল। প্রথমে চাহিদা কত গো? দুটো, তো দুটো দিতে পারবো, হ্যাঁ দুটো দিয়ে দিলাম, পড়ে আছে দিতেই পারি। ঠিক আছে, চলো তাহলে দ্বিতীয় কক্ষপথেরও ফুলফিলমেন্ট হয়ে গেল। তৃতীয় কক্ষপথে কী হলো? তৃতীয় কক্ষপথে দেখো ওর চাহিদা কত? 18, কিন্তু পড়ে আছে কত? 8, 2, 10 তো দিয়েই দিয়েছি, তাহলে 1 পড়ে আছে। তাহলে সেক্ষেত্রে সেখানে কি হবে ভেবে দেখো। সেখানে হবে যে 18টা দিতে পারবো না, তাহলে কত চাইবে? 8টা চাইবে। দিতে পারবো না, তাহলে কত চাইবে? তাহলে বাকি যা পড়ে আছে, তাহলে বাকি যা পড়ে আছে 1। বোঝাতে পারলাম? যেমন ধরো ক্লোরিন, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে ধরো 17, তাহলে 17-র ক্ষেত্রে কী হবে? তাহলে প্রথম কক্ষপথ দুটো, হ্যাঁ দিয়ে দিয়েছি। দ্বিতীয় কক্ষপথে কত? না 8টা, হ্যাঁ তাও দিয়ে দেবো। তৃতীয় কক্ষপথে কত চাহিদা? 18, কিন্তু পড়ে আছে আমার কাছে 7, তাহলে 18টা দিতে পারবো না। 8টা তাহলে দাও, না তাও দিতে পারবো না, তাহলে কটা দেবে? যা পড়ে আছে দিয়ে দাও, তাহলে 7টা। কটা দেবে? যা পড়ে আছে দিয়ে দাও, তাহলে 7টা। যেমন ধরো ক্যালসিয়াম 20, ক্যালসিয়ামের ক্ষেত্রে 20, ক্যালসিয়ামের ক্ষেত্রে কী হবে? আচ্ছা এইগুলো কোথায় পাচ্ছি? এইগুলো হচ্ছে প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক। এগুলো আস্তে আস্তে তোমরা জেনে যাবে, যখন পিরিয়ডিক টেবিল ক্লাস 10-এ পড়বে তখন এগুলো সব জেনে যাবে। বুঝতে পেরেছ? ওকে, তো সেক্ষেত্রে ক্যালসিয়ামের হচ্ছে 20, তাহলে প্রথম কক্ষপথে ইজিলি দিতে পারবো, কোনো চাপই নেই। দ্বিতীয় কক্ষপথে 8টা চাহিদা, হ্যাঁ তাও দিয়ে দাও। তৃতীয় কক্ষপথে তাহলে ওর চাহিদা 18টা, আছে কত? 10টা, 10টা বেরিয়ে গেছে, তাহলে 10টা আছে। তাহলে দ্বিতীয় কক্ষপথে 18টা, আমি তৃতীয় কক্ষপথে 18টা আমি দিতে পারবো না। কিন্তু তারপরে সেকেন্ড ডিমান্ড কত? তাহলে 18 না দিতে পারো 8 দাও, দিতে পারবো, হ্যাঁ 8টা দিয়ে দিলাম, তাহলে 8 দিয়ে দিলাম। তাহলে পড়ে রইল দুটো, তাহলে সেই দুটো বাইরের কক্ষপথে গেল। তার চাহিদা কত? 32, দিতে পারবো না। 8 দিতে পারবো না, তাহলে 2। ইলেকট্রন বিন্যাস বোঝাতে পেরেছি? তাহলে এই ইলেকট্রন বিন্যাস কিন্তু তোমাদের খুব কাজে লাগবে। ঠিক আছে, তাহলে ইলেকট্রন বিন্যাসটা এখান পর্যন্ত ভালো করে পড়ো। নেক্সট ক্লাসে আমরা আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ।